জানি না আমরা পশ্চিমবাংলায় ওয়ারলর্ড নেই, এ হচ্ছে ওয়ারলর্ড, গ্রামীণ যুদ্ধবাজ প্রভু। সুব্রত মুখার্জি খুব ভালো জানে যখন একসাথে রাজনীতি করেছিল, সুব্রতকে কি করেছিল, কি করেছে বলুন তো? পরিবর্তনের নাম করে নিজের যে 600 বিঘে জমি ওয়েস্ট হয়েছিল সেইগুলোকে হারমাত বলে উচ্ছেদ করে সেই জমিগুলো আবার নিজে উদ্ধার করেছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন বিজেপি ছিল না, তখন বিজেপির ঠাকুরদা যারা ছিল আরএসএস জনসংঘ, তারা ব্রিটিশের দালালি করত। আমরা সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি, মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরামের মাটির মানুষ। खाली हम लोग बांग्ला कहते हैं, इसी के लिए कभी बांग्लादेशी बोल देता है, कभी रोहिंग्या बोल देता है। कहां से आया रोहिंग्या? রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল, পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট, এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারত গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়। একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম, কিন্তু বিষয়টি খুবই সাম্প্রতিক এবং প্রাসঙ্গিক। সেটি হলো রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে কিন্তু খড়গহস্ত হয়েছেন বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। আগে উনি মুসলিমদের সম্বন্ধে বলতেন, আজকাল বলছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের কথা। এই রোহিঙ্গা মুসলিম কি, সে প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। এই এজেন্ডা নিয়ে আরএসএস 1925 সালে পথ চলা শুরু করেছিল। 2025-এ 100 বছর পূর্ণ হলো এবং তারা 26 সালে খুব ধুমধাম সহকারে 100 বছর পূর্ণ করবেন। এরপর যখন এখানেতে বিজেপি সরকার এসে গেল, 3 টার্মে তারা সরকার চালাচ্ছেন, একটু একটু করে তারা কিন্তু এগিয়ে গেছেন। প্রথম নতুন সংসদ ভবন নির্মাণ হয়েছে, সেটা হলো একটা প্রথম পদক্ষেপ। তারপর রাম মন্দির, সেটা হলো দ্বিতীয় পদক্ষেপ। এখন তাদের যেটা দরকার সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম, যেটা হচ্ছে বিদেশি অনেক সীমানার জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গটা দখল করতে হবে। এই দুবার চেষ্টা করো, তারা সফল হননি। এবার কিন্তু দাঁতে দাঁত কামড়ে লড়ে যাবেন। মিঠুন চক্রবর্তী, আরেক বাঙালি ব্রাহ্মণ সন্তান, তিনিও বলেছেন এবার লড়কে লেঙ্গে বাংলা। তো যাই হোক, প্রসঙ্গ হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী এই রোহিঙ্গা মুসলিমদের সম্বন্ধে বলছেন, যিনি আগা গোড়া ছিলেন গান্ধীবাদী, তার পরিবারই গান্ধীবাদী, হঠাৎ তিনি 180 ডিগ্রি ঘুরে হয়ে গেলেন প্রবলভাবে সাভারকারপন্থী। কেন হলেন সেটা আপনারাও ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি। কেন তিনি কংগ্রেসি রাজনীতি থেকে চলে এলেন একদম অপোজিট রাজনীতিতে। তার জীবনধারা, তার যে রাজনৈতিক কারণ, ব্যাখ্যা, এগুলো সমস্ত কিন্তু বিরোধী নেতারা করেন এবং তৃণমূলে যারা আছেন তারাও তাদের এই পুরনো সাথী সম্বন্ধে বলে থাকেন। সাম্প্রতিককালে মারা গেলেন নকশাল নেতা আজিজুল হক। এই আজিজুল হক, এই অধিকারী পরিবার এবং শুভেন্দু অধিকারী সম্বন্ধে কি বলেছেন অনেকেই জানেন না, খুব ভাইরাল হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে। আমি সংগ্রহ করে রেখেছি, যারা এখনো পর্যন্ত দেখেননি বা জানেন না তাদের একবারটি শোনানোর জন্য। একবার শুনুন কি বললেন আজিজুল হক। জীবিকারা আপনাদের বেছে নিতে হবে। বুদ্ধিজীবীর সংজ্ঞা একটাই, তুমি স্রোতের প্রতিবাদে, স্রোতের বিরুদ্ধে, এই বাজারি অর্থনীতির বিরুদ্ধে, এই যে পুনরুত্থানের চেষ্টা হচ্ছে বাংলায় 78 সালের পর থেকে যে পরিবর্তনটুকু হয়েছিল, জোরদার জমিদার বদবাবু লুম্পেনদের রাজত্ব যেটা খতম হয়েছিল, আবার সেটাকে ফিরিয়ে আনার জন্য পরিবর্তন করছেন তারা। বাংলায় তো এইটাই ঘটছে, এইটাই তো ঘটছে। এই জোরদার জমিদার লুম্পেনগুলো আবার ফিরে আসতে চাইছে। তাই আপনাদের সচেতন করতে হবে মানুষকে।
কে এই শিশির অধিকারী? জানি না আমরা। পশ্চিমবাংলায় ওয়ারলর্ড নেই, এ হচ্ছে ওয়ারলর্ড, গ্রামীণ যুদ্ধবাজ প্রভু। সুব্রত মুখার্জি খুব ভালো জানে, যখন একসাথে রাজনীতি করেছিল, সুব্রতকে কি করেছিল, কি করেছে বলুন তো? পরিবর্তনের নাম করে নিজের যে 600 বিঘে জমি ওয়েস্ট হয়েছিল সেইগুলোকে হারমাত বলে উচ্ছেদ করে সেই জমিগুলো আবার নিজে উদ্ধার করেছে। এখন সোনিয়া চর দখল করবে, সেখানে তার জমিদারিকে এক্সপ্যান্ড করতে হবে। তার জমিদারিকে এক্সপ্যান্ড করতে হবে পশ্চিম মেদিনীপুরে। সেই জন্য মুঙ্গের থেকে বাংলাদেশ সর্বত্রই তার অস্ত্র নিয়ে যাতায়াত। শিশির অধিকারী পরিষ্কারভাবে দিল্লির কাগজে পরিষ্কারভাবে বলেছে যে আমি দিলাম, কাদের নিয়ে রাজনীতি করছি, বাংলাদেশ থেকে অস্ত্র কেনার টাকা, আপনারা নিশ্চয়ই সবাই কাগজে দেখেছেন, আমি দিলাম অস্ত্র কেনার টাকা আর ওরা খেয়ে ফেললো। খুব দুঃখের সাথে বলেছেন। অর্থাৎ একজন মন্ত্রীর গাড়িতে অস্ত্র পাঠিয়ে তার জমিদারি এবং হারমাত বলে ভাগ চাষি, পাট্টাধারী চাষি তাদের উচ্ছেদ করবে, আর সত্যিকারের বুদ্ধিজীবীরা সেগুলো প্রতিরোধ করলে পারে। সেই জল্লাদদের যদি 2-4 জন কেউ মারা যায়, কিংবা তাদের প্ররোচনায় পড়ে নিরীহ মানুষ ভয়েতে ভীতিতে যদি এসে হাজির হয়ে যায় এবং দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন, সেটা নিয়ে আমি যাবে কালকে, তারা সেখানে সার্কাস করতে যাবে, সেটাকে বুদ্ধিজীবী পরিবর্তন যারা চান, পরিবর্তন চান কোন দিকে? পরিবর্তন চান এই দিকে। পরিবর্তনের গ্রাফ হচ্ছে এই দিকে যাবে না পরিবর্তন এই দিকে নামবে। তারা পরিবর্তন চান, তারা আবার এই জোরদার জমিদার লুম্পেনদের শাসনটাকে কায়েম করতে চান। সাবধান হন ভাই, যারা বসে গেছিলেন নানান অভিযোগে, লোকাল অভিযোগ থাকতে পারে। আমি পরিষ্কারভাবে আমি বলি, আমি হচ্ছি, খারাপ কথা বলবো আবার, ওয়াচ ডগ, ইংরেজিতেই বলি, ইংরাজিতে খারাপ কথা বললে ভালো শোনায়, বুঝলেন তো? আমি হচ্ছি ওয়াচ ডগ, বুদ্ধিজীবী নই। আমি জুলিয়াস পুচিকের মতো বলবো, পিপল বি অন ইউর গার্ড, সাবধান হন। কারণ আপনার দরজার আনাচে কানাচে এই সমস্ত তস্করগুলো ঘুরে বেড়াচ্ছে, শুয়ে থাকবেন না। আপনার অনেক অভিযোগ আছে, প্রতিরোধ করুন, এদের আসতে দেবেন না। কোন বাংলা আপনি পেছনে ফেলে যাবেন? প্রথম থেকেই বিজেপি নেতারা একটি বিষয় বোঝাবার চেষ্টা করেন, শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই বাংলা চলে যেত তদানীন্তন পাকিস্তানে, অর্থাৎ এখনকার বাংলাদেশে। তাহলে এখানকার যারা হিন্দু তাদের সম্প্রদায়ের যে কি নাজেহাল অবস্থা হতো, সেখান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বাঁচিয়ে দিয়ে গেছেন। কিন্তু কথাটা কতটা সত্যি? আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তখনকার দিনের আরো অন্যান্য দলের যারা উচ্চবর্ণের নেতারা বুঝেছিলেন, যদি বাংলা আলাদা না করা যায় তাহলে মুখ্যমন্ত্রী হবেন একজন মুসলিম, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে সো কল্ড ওই SC, ST, OBC দলিত সম্প্রদায়, নিম্নবর্ণের মানুষ, তাদের কর্তৃত্ব মেনে চলতে হবে এই ব্রাহ্মণ এবং উচ্চবর্ণের বাঙালি হিন্দুদের নেতাদের। সেটা তো হতে দেওয়া যায় না। সুতরাং তারা দলবদ্ধভাবে তাদের যে রাজনৈতিক মতামত এগুলো আলাদা হওয়া সত্ত্বেও তারা কিন্তু একজোট হয়ে বঙ্গভঙ্গের প্রতি রায় দিলেন। সুতরাং শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বাঁচিয়ে দিয়ে গেছেন, মানে হিন্দু বাঙালিদের বাঁচিয়ে দিয়ে গেছেন, এই কথাটার যথার্থতা কতটা রয়েছে সেটা জানতে গেলে আপনাদের ওই দলিত আন্দোলনের নেতা যিনি একজন, তার নাম হচ্ছে নকুল চন্দ্র মল্লিক। নকুলবাবু কি বলেছেন একটি ভাষণে, বেশ কিছু বছর আগে তিনি এই ভাষণটি দিয়েছিলেন এবং তথ্য প্রমাণ সহযোগে তিনি প্রমাণ করেছিলেন বঙ্গভঙ্গের কি ইতিহাস, সেটা একটুখানি শুনুন। ভাগ করেছিল কারা? ব্রাহ্মণ্যবাদী মানুষ, মুসলিমরা নয়। কেন ভাগ করেছিল? বাংলা যদি ভাগ না হতো তাহলে প্রধানমন্ত্রী হতো মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী হতো শিডিউল কাস্ট। বাংলা যদি ভাগ না হতো
তাহলে বাংলার গৌরব বহন করতো মুসলমান আর খ্রিস্টানে। বিফোর পার্টিশন আপনারা জানেন যে 3 জন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনবারই মুসলমান। এই বর্ণবাদী মানুষের তারা চমকে গেল, একই রে বাবা, বাংলায় চিরকাল ধরে এখানে লক্ষণ সেনের রাজত্বের আমরা চিরকাল মুসলমানের অধীনে থাকবো? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কার মাথায় এই বুদ্ধি আসলো? শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন না, বাংলা ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? আমাকে রাজা হতে হবে। রাজা হওয়ার জন্য বাংলা ভাগ করলেন। আজ তাদের রাজা হওয়ার জন্য, তাদের অবসর বিনোদনের জন্য, তাদের আনন্দের জন্য দেশটা ভাগ করলো। আজকে আমার মানুষ পথে ঘাটে প্রান্তরে প্ল্যাটফর্মে তারা ভিখারির মতো জীবন যাপন করছে। আজ আমাদের কর্তব্য আছে না? আমাদের কর্তব্য আছে। দেশের 85% মালিক আমরা। আজকে সেই পার্টিশনের বিরুদ্ধে আন্দোলন করতে পারি। তারা আমাদের নাগরিকত্ব দেয়নি, তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি। তারা আমাদের পুনর্বাসন দেয়নি, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি। আন্দোলন করতে হবে। যে কোনো পরিস্থিতিতে দেশভাগ হয়ে যেতে পারে, কিন্তু আমরা কি নীরবে চুপ করে বসে থাকতে পারি? ইট ইজ নট আওয়ার ডিউটি। আমাদের একমাত্র পথ সংগ্রাম। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন দেশভাগ হয়ে যাওয়ার সময় যে দিস স্বরাজ ইজ দেয়ার স্বরাজ, উই আর স্টিল স্লেভস। এই স্বরাজ তাদের স্বরাজ। আমরা যে দাস ছিলাম, আমরা এখনো সেই দাস আছি। ইফ ইউ ওয়ান্ট টু লিভ অ্যাজ হিউম্যান বিইং, ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর ওন লেগ। যদি মানুষের মতো বাঁচতে তোমরা চাও, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। বাবা সাহেবের সেই বাণী যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তাহলে আজকে উদ্বাস্তুদের নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, আজকে বামসেফের উদ্যোগে যে উদ্বাস্তু আন্দোলনের কথা আমরা বলছেন, যে নাগরিকত্ব বিল নিয়ে আজকে মহা সংকটে ফেলেছে, দেশ ভাগ করলে তোমরা আজকে আমরা বিচ্ছিন্ন হবে, সমস্ত ভারতবর্ষের প্রান্তর থেকে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে ভিখারির মতো। তারপরেও তোমরা বলছো ইউ হ্যাভ নো রাইট টু লিভ ইন ইন্ডিয়া। ভারতবর্ষে বাস করে তোমাদের কোনো অধিকার নেই, বিকজ ইউ হ্যাভ নো সিটিজেনশিপ। হোয়াট ইজ দিস? কে দেশ ভাগ করেছিল? কার উদ্যোগে দেশ ভাগ করেছিল? কে চাইছে সিটিজেনশিপ? কি অধিকার আছে তোমার সিটিজেনশিপ চাওয়ার? আমরা আজকে দাবি করতে পারি না? পারি। তার জন্য সংগ্রাম, জীবনপণ সংগ্রাম। ভারতবর্ষের এই পার্লামেন্টের ভিতরে 1/4 মেম্বার, আমার প্রতিনিধি। ওই অ্যাসেম্বলি আইনসভার ভিতরে 1/4 মানুষ আমার। তারা কথা বলে না। কোন রাজনৈতিক দলের থেকে তাদের আমরা পাঠিয়েছি? কেন তারা কথা বলে না? এই রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব বিল, একজন এমএলএ এমপি পদত্যাগ করেনি। কি জন্য তাদের আমরা পাঠিয়েছি? হোয়াট ইজ দেয়ার ডিউটি? আমাদের এখন নিজস্ব প্রতিনিধি নিজেদের পছন্দ করতে হবে, স্বতন্ত্র আন্দোলন গড়ে তুলতে হবে। যে মানুষটা পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে, যে মানুষটা অ্যাসেম্বলিতে গিয়ে কথা বলতে পারে, প্রতিরোধ করতে পারে, বিক্ষোভ করতে পারে, আন্দোলন করতে পারে, সংগ্রাম করে অধিকার আদায় করতে পারে, সেই মানুষটাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। অন্য কাউকে পাঠাতে আমরা চাই না। আমরা ভিক্ষাবৃত্তি করতে রাজি আছি না। আপনারা সাবধান হন। পলিটিক্যাল পাওয়ার, ক্যাপচার দ্য পলিটিক্যাল পাওয়ার। বাবা সাহেব কি বলেছেন? মহারাষ্ট্রে এসেছি, বাবা সাহেব ছাড়া কোনো কথা নেই। ক্যাপচার দ্য পলিটিক্যাল পাওয়ার ফর ইউর ইমানসিপেশন। যদি এই জাতি রক্ত মাংসে তেজ বীর্য থেকে থাকে, আসুন সবাই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। আমাদের হারিয়ে যাওয়া অধিকার আমরা যে কোনো মূল্যে আমরা উদ্ধার করলো বাবা সাহেবের প্রচেষ্টায় এবং সাংগঠনিক শক্তিতে। আমাদের হারিয়ে যাওয়া অধিকার, আমরা মানুষের মতো বাঁচতে চাই। কেননা ভারতবর্ষের বৃহত্তম সংখ্যক নাগরিক আমরা কেন ভৃত্য হয়ে থাকবো? 15 জন মানুষ আমাদের কেন শাসন এবং শোষণ করবে 85 জন মানুষকে? অতএব আসুন আমরা সাংগঠনিকভাবে আন্দোলন শুরু করি। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্বাস্তু সমস্যা, তপশিলি সমস্যা, মূল নিবাসী সমস্যা, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। জয় ভীম, জয় ভারত। রোহিঙ্গা মুসলিম নিয়ে শুভেন্দু অধিকারী যে সোচ্চার হয়েছেন সে সম্পর্কে তো আসবো। তার আগে আরেক বঙ্গ সন্তানের কথা শুনবেন না, মিঠুন চক্রবর্তী। তিনি নাকি 100% বাঙালি, ধুতি পাঞ্জাবি পরেন, বাংলায় কথা বলেন। এই মিঠুন চক্রবর্তী কিন্তু এই বাংলা থেকে যখন চলে যান তখন নাকি তিনি নকশাল করতেন, মানে প্রবল বাম আন্দোলনে বিশ্বাসী ছিলেন। তিনি রাতারাতি এখান থেকে পালিয়ে চলে গেলেন বম্বে, সেখান থেকে পুনায় চলে গেলেন পড়াশুনো করতে। পুনা থেকে পড়াশুনো করে স্ট্রাগল করবার জন্য, অর্থাৎ বম্বের নায়ক হওয়ার জন্য তিনি যখন বোম্বাইতে পৌঁছলেন, কিন্তু তার পিতৃদেবের দেওয়া নাম গৌরাঙ্গ চক্রবর্তীটাকে সরিয়ে রাখলেন, সেখানে নাম নিলেন রানা রেজ। এই রানা রেজ ওরফে গৌরাঙ্গ চক্রবর্তী ওরফে মিঠুন চক্রবর্তী, তিনি নকশাল করেছেন, অতি বামপন্থায় বিশ্বাসী ছিলেন। তারপর দেখা গেল
বামপন্থায় তিনি বিশ্বাসী হয়ে সুভাষ চক্রবর্তীর অনুগামী হলেন। তারপর দেখা গেল তিনি তৃণমূল নেত্রীর বাড়িতে শটান হাজির হয়ে গেলেন, তাকে রাজ্যসভার সাংসদও করা হলো। তার পরবর্তীকালে কোনো একটি কারণ আছে, নিন্দুকের অবশ্য বলেন যে তার ছেলে একটি নারী নির্যাতনের ঘটনায় মানে বিয়ে করব বলে বিয়ে করেননি, এরকম একটা ঘটনা আর কি, সেই প্রেক্ষিতে মানে জড়িয়ে পড়ার পর পুলিশ কেস অমুক তমুক থেকে বাঁচবার জন্য তার বিজেপির ছাতার তলায় যাওয়া ছাড়া এখন উপায় ছিল না। এবং তার সঙ্গে সঙ্গে ওই সারদা কেসেতে টাকা নিয়ে ঠিক মতনভাবে কাজ না করা, তিনি অবশ্য সেই টাকা পরে ফেরত দিয়ে দিয়েছেন, সেটা আলাদা কথা। কিন্তু ঘটনাটা হচ্ছে যতক্ষণ না কেস হয়নি ততক্ষণ কিন্তু টাকা ফেরত দেননি, ততটা কাজও হয়েছিল না, কারণ ওই অনুষ্ঠানের সঙ্গে আমি একটা সময় জড়িত ছিলাম। যাই হোক, সে প্রসঙ্গে আসছি না। এই মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে কি বলছেন? তিনি বলছেন যে না না না, ভারতবর্ষে কোথাও বাঙালিদের ওপর অত্যাচার হয়নি। কোন বাঙালিদের উপর অত্যাচার হয়েছে তিনি আর নামটা বলছেন না। তিনি আসলে যেটা বলতে চাইছেন, হিন্দু বাঙালিদের উপর অত্যাচার হয়নি, অত্যাচার যদি হয়ে থাকে তাহলে মুসলিম বাঙালিদের উপর হয়েছে। সেটাও কিন্তু ঠিক কথা নয়। কিন্তু আপনারা প্রতিদিন খবরের কাগজে, প্রতিদিন আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং প্রতিদিন কিন্তু আপনারা ইলেকট্রনিক চ্যানেলে দেখতে পাচ্ছেন যে প্রতিটি রাজ্যে বাঙালি হিন্দুদের কিভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাদের প্যাকেট করে বানিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তারপর সেখান থেকে তারা কয়েকজন আসতে পেরেছেন, এখনো অনেকে আসতে পারেননি। প্রতিনিয়ত কিন্তু এই হ্যারাসমেন্টটা চলছে হিন্দু বাঙালিদের সঙ্গে। কিন্তু উনি বলে বসলেন যে না না না, কোনো হিন্দু বাঙালিদের সঙ্গে এরকম কোনো সম্পর্ক হয়নি। মিঠুন চক্রবর্তী কি বললেন, ছোট্ট একটু ক্লিপিং একটু দেখুন। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? তালিকালি সমকাল মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো পার হয়ে গিয়ে দিল। এবার আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে এই রোহিঙ্গা মুসলিম, এই রোহিঙ্গা মুসলিম বিষয়টি কি। এমন একটা গল্প ফাঁদা হয়েছে যে রোহিঙ্গা মুসলিম হচ্ছেন বিশ্বের অন্য কোনো মানে গ্রহ থেকে আসা কোনো মানুষ, তারা হামলে পড়েছেন বাংলায় এসে। অথচ ইতিহাস বলছে বাঙালিদের সঙ্গে এই রোহিঙ্গাদের কিন্তু একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, সেই ইতিহাসটা আপনাদের একটুখানি শোনাতে চাই একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে। শুনুন। বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইদানিং রোহিঙ্গা মুসলমান বিতরণ নিয়ে সরব হয়েছেন। রোহিঙ্গা শব্দটির সঙ্গে আপনারা অবগত আছেন, কিন্তু কারা এই রোহিঙ্গা? কোনো প্রথম সারির মূল মিডিয়ায় কি শুনেছেন রোহিঙ্গাদের ইতিহাস নিয়ে কোনো কথা? রোহিঙ্গাদের সম্পর্কে জানতে হলে টাইম মেশিনে চেপে আপনাদের পিছিয়ে যেতে হবে বহু কয়েকশো হাজার বছর। রোহিঙ্গা শব্দের উৎস রাখাইন শব্দ থেকে, যার অর্থ রক্ষণশীল। রাখাইন জাতির আবির্ভাব 3300 বছর আগে। ঐতিহাসিক তথ্য বলছে 1784 সাল নাগাদ বাংলাদেশের উপকূলের কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইনরা আসে। আজকের পশ্চিম মায়ানমার সেদিন ছিল আরাকান রাজ্য। বার্মিন রাজা বোদপ্রা আরাকান রাজ্য জয় করায় রাখাইনদের একটা বড় অংশ পালিয়ে যান বাংলাদেশে নৌকোয় করে। পটুয়াখালীর রাঙাবালি দ্বীপে প্রথম বসতি স্থাপন করেন। লোকসংখ্যা বাড়লে তারা ছড়িয়ে পড়েন বাংলাদেশের পটুয়াখালীর নিকটবর্তী বেশ কয়েকটি জনমানবহীন দ্বীপে। ব্যবসায়িক কারণে 1500 শতাব্দী থেকেই বাংলায় ব্যবহৃত হতো আরাকানি মুদ্রা। 8ম শতাব্দী থেকে আরাকানে আরব বণিকদের আসা যাওয়া ছিল, ফলে মুসলমান সংস্কৃতি প্রবেশ করে। 1428 থেকে 1784 পর্যন্ত আরাকান রাজ্য ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলার বহু বৌদ্ধ আরাকানেও বসতি স্থাপন করেছিল। বার্মিজ রাজার আক্রমণে আরাকান রাজা নারামেখলার 14 বছর নির্বাসিত ছিলেন বাংলায়। বাংলার মুসলিম সুলতানের সহযোগিতায় আবার রাজ্য ফিরে পান আরাকান সম্রাট। কৃতজ্ঞতায় সম্রাট মুসলিম ধর্ম গ্রহণ করেন। তবে বাংলা আরাকান সম্পর্ক বেশি দিন ছিল না। 1433-এ বাংলার সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহের মৃত্যু হলে আরাকান সম্রাটদের বংশধররা 1439 সালে চট্টগ্রাম দখল নেন।
1666 পর্যন্ত চট্টগ্রাম আরাকানের দখলে ছিল। আরাকানের বৌদ্ধ রাজারা বাংলার কাছ থেকে স্বাধীনতা পেয়েও মুসলিম সংস্কৃতিকেও আশ্রয় করে নেন, রাজ দরবারে মুসলিমদেরও স্থান দেন। 1700 শতক থেকে আরাকান বাঙালি মুসলমানদেরও বসতি বাড়তে থাকে। তাই আরাকানের রাজদরবারে বাংলা, ফার্সি ও আরবি ভাষার চল ছিল। হস্তলিপিকারদের মধ্যেই অধিকাংশই ছিলেন বাঙালি। আগেই উল্লেখ করা হয়েছে, বার্মিজ রাজার আক্রমণে বহু রাখাইন আসেন বাংলায়। বার্মার শাসকেরা বহু রাখাইনদের হত্যা করে বিতাড়িত করে পাঠায় বার্মায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপনিবেশ গড়ে তোলে বার্মাতে 1799 সালে। সে সময় ব্রিটিশ ফ্রান্সিস বুচ্যানন হ্যামিল্টন লিখেছিলেন, মুসলিম রাখাইন সম্প্রদায় আরাকানে বাস করতেন, তারা নিজেরা আরাকানের মূল নিবাসী অর্থাৎ নেটিভ আরাকান বলে মানতেন না। ব্রিটিশ শাসকেরা বাংলাকে যুক্ত করে দেন আরাকানের সঙ্গে। আন্তর্জাতিক সীমারেখা ছিল না, ফলে দুই দেশের মধ্যে সীমানায় কোনো কড়াকড়িও ছিল না। ব্রিটিশ শাসনে বার্মিজ বৌদ্ধদের সঙ্গে স্থানীয় আরাকান রাখাইনদের সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়ে যায় এক সময়। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ব্রিটিশ আরাকান ত্যাগ করে, কারণ জাপানের আক্রমণ। আরাকানি মুসলিমরা ব্রিটিশ পক্ষে যোগ দেওয়ায় জাপানিরাও বহু আরাকানি মুসলিমদের হত্যা করে। প্রায় 22,000 আরাকানি মুসলিম স্থায়ীভাবে চলে আসেন বাংলাদেশের চট্টগ্রামে। রাখাইনরা সবচেয়ে ভুল করে 1947 সালে। তারা মোহাম্মদ জিন্নাহর সঙ্গে বৈঠক করে পাকিস্তানে যেতে চায়, কিন্তু রাখাইনদের আরেকটি অংশ বিরোধিতা করায় শেষ পর্যন্ত জিন্নাহ রাখাইনদের পাকিস্তানে অন্তর্ভুক্ত করেন না। রাখাইন মুসলিমরা নিজস্ব মুসলিম পার্টি তখন গঠন করে। আরাকান স্বাধীন করবার জন্য সশস্ত্র সংগ্রাম শুরু করে দেন। 1962-তে সামরিক সরকার বার্মায় ক্ষমতা দখল করলে রাখাইনদের ওপর অত্যাচার বেড়ে যায়। 1978 থেকে 1992 সাল পর্যন্ত দুবার সামরিক অভিযান চলে। ফলে প্রায় 5 লাখ রাখাইন বাংলাদেশে পাকাপাকিভাবে আশ্রয় নেয়। এরপর সুকির শাসন, সেখানেও অত্যাচার। অথচ শান্তির দূত হিসেবে নোবেল পেয়েছিলেন সুকি। বিশ্বে ঝড় ওঠে, নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি ওঠে, কিন্তু নোবেল সংবিধানে দেওয়া পুরস্কার তো আর ফেরত নেওয়া যায় না। মূল যে প্রশ্ন, রাখাইন আজ যারা রোহিঙ্গা নামে পরিচিত, তাদের সঙ্গে কি বাঙালির কোনো রক্তের সম্পর্ক আছে? গত 300-400 বছর ধরে চট্টগ্রামে থাকার ফলে তারা যেমন বাংলায় কথা বলে, তেমন আরবি, ফার্সি, উর্দু শব্দও ব্যবহার করে। জিন্নাহ যদি সেদিন পূর্ব পাকিস্তানের রোহিঙ্গাদের বসতি মেনে নিতেন, আজ তারা বাঙালি নামেই পরিচিত হতেন। ঠিক যেমন চৈতন্যদেবের পূর্বপুরুষ উত্তরপ্রদেশ থেকে আসেন ওড়িশার জাজপুরে। চৈতন্যদেবের পিতামহ মধুকর মিশ্র চলে আসেন পুরীর রাজার সঙ্গে সংঘাত করে পূর্ব বাংলার শ্রীহট্টে, অধুনা যা সিলেট। সেখান থেকে নদিয়ার নবদ্বীপে। সেখানেই মধুকর মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম নেন বিশ্বম্ভর মিশ্র, যিনি পরবর্তী জীবনে চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হন। বাংলার পাল সাম্রাজ্যের শেষের দিকে বিহারের শাহু সম্প্রদায় বাংলায় এসে সাহা হন। ঠিক যেমন ভাবে 4-5 পুরুষ আগে উত্তরপ্রদেশ থেকে আসা ত্রিবেদী তেওয়ারিতে রূপান্তরিত হয়ে বাংলায় এসে বাঙালি হয়ে যান। বাঙালি পাণ্ডেদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বাংলার রাজনীতিবিদ প্রয়াত সাধন পাণ্ডেকে আপনারা চেনেন। আগেই উল্লেখ করেছি, সংস্কৃতি একটি বহমান ধারা। রাখাইন বা রোহিঙ্গাদের ভাষায় বাংলার সঙ্গে উর্দু, আরবি, ফার্সি ভাষা আছে। আমরা যারা বিশেষ করে বিজেপি দলের হিন্দুত্ববাদীরা মুসলিমদের ঘৃণা প্রকাশ করেন বটে, তারা কি কথাবার্তায় এইসব বিদেশি ভাষা ব্যবহার করেন না? এই তো কদিন আগে বিজেপির এক উঠতি নেত্রী, বাংলার 2 বাচিক শিল্পীর প্রাক্তন পুত্রবধূ, সাংবাদিকতাও করেছেন বেশ কিছুদিন। এখন বিজেপির হয়ে টক শোতে হাজির হয়ে উচ্চস্বরে কথাবার্তা বলেন। সেই কেয়া ঘোষ বাঙালি মুসলিমদের বাঙালি বলতে রাজি নন। কটাক্ষ করেন তারা কেন গোসল, খালা, পানি, নাস্তা
ইত্যাদি শব্দ ব্যবহার করে? কেয়া ঘোষের জানা উচিত গোসল অর্থাৎ শরীর ধোয়া। এটা মুসলিমরা রক্ষণশীলতা থেকে স্নান না বলে গোসল বলেন, নাস্তা বলেন, খালা বলেন। আপনি তো বর্ণ হিন্দু, আপনি কেন আরবি শব্দ উকিল, মোক্তার, মক্কেল, ফতোয়া, কানুন, দোয়াত, কলম, মহকুমা, আদালত, লেবু, ব্যবসা, লোকসান, কেচ্ছা, দালালি বা নগদ শব্দটি ব্যবহার করেন? আসা যাক ফার্সি শব্দে। বর্ণ হিন্দুরা কেন বাংলা কথায় বন্দর, হিসাব, কারখানা, দপ্তর, চাকরি, দোকান ইত্যাদি শব্দ ব্যবহার করেন? আপনার হিন্দুস্তানি প্রভুরা জলখাবারকে নাস্তা কেন বলেন? এর আগেও বাংলার এক সরকারি বুদ্ধিজীবী শুভাপ্রসন্ন বাঙালি মুসলিমরা কেন জলকে পানি বলে সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু মহান কাকেশ্বর চিত্রশিল্পী জানেন না পানি শব্দটি 100% হিন্দি শব্দ, যা সংস্কৃত থেকে এসেছে। যে বাঙালি মুসলিম জলকে পানি বলেন সেই বাঙালি মুসলিম কিন্তু বিরিয়ানি রাধার উপাদান কেওড়া পানি বলেন না, কেওড়া জলই বলেন। গোলাপ পানি বলেন না, গোলাপ জলই বলেন। আসলে রক্ষণশীলতা থেকে তারা কিছু কিছু শব্দকে আরবি ভাষায় রূপান্তর করে নিয়েছেন। রইল খালা শব্দ। বাঙালি মুসলিম মায়ের বোন বা দিদিকে বলেন খালা, যেখানে বাঙালি হিন্দুরা বলেন মাসি। খালা শব্দটি উর্দু। আমরা বলি নদীমাতৃক দেশ, অর্থাৎ নদীকে মা বলে হিন্দু বাঙালিরা, আর মায়ের বোন খালা। এই খালা শব্দটি এসছে খাল থেকেই, যা নদীর সঙ্গে সংযুক্ত হয়। মায়ের সঙ্গে তো মাসির সম্পর্কও সেই। উর্দু ভাষায় যদি এত ঘৃণা, তবে উর্দু শব্দ সস্তা, দরজা, হুকুম, খতম, মজবুত, কিস্সা, গজল, ফয়সালা ইত্যাদি ব্যবহার কেন করেন হিন্দু বাঙালিরা? মুসলিম কবি আমির খসরু তো হিন্দির সহযোগী ভাষা হিসেবে এই উর্দু ভাষার সৃষ্টি করেছিলেন। কেয়া ঘোষ কি একবার তাদের সর্বোচ্চ নেতাকে জিজ্ঞাসা করেছেন? তিনি প্রবল হিন্দু, তাহলে কেন ওই ফার্সি শব্দ শাহ পদবী কেন বহন করে চলেছেন? আসলে বাঙালিকে বিভ্রান্ত করতে হিন্দি সাম্রাজ্যবাদীদের সহযোগীরা ব্যক্তি স্বার্থে হিন্দু মুসলিম সহাবস্থানকে ঘেঁটে দিতে চান। এতে হিন্দি সাম্রাজ্যবাদীদের লাভ আছে, কিন্তু হিন্দু বাঙালিদের লাভ নেই। রোহিঙ্গারা ভারতে বিশেষ করে এই বাংলায় এসে তারা ছড়িয়ে পড়েছেন জাল কাগজপত্র নথি তৈরি করে, এবং এর একটা অপরাধ প্রবণ জাতি, যে কথাটা আগেও একবার বলেছি। সুতরাং খুব চিন্তায় পড়ে গেছেন আমাদের শুভেন্দু অধিকারী। আমার প্রশ্ন হচ্ছে যে এই রোহিঙ্গারা যদি এত অপরাধী হয়ে থাকেন, আজ পর্যন্ত কি এই রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়েছে? না, হয়নি। এটা আমার কথা নয়, এটা বলছেন শীর্ষ আদালতের একজন আইনজীবী। শুনুন তিনি কি বলছেন। सबसे खतरनाक कम्युनिटी जिसको पोस्ट किया जा रहा है रोहिंग्यास को, आप हैरान हो जाएंगे सुन करके कि उनके खिलाफ, किसी भी रोहिंग्या के खिलाफ भारत में एक भी एफआईआर नहीं, एक भी एफआईआर नहीं। लेकिन सुना है क्राइम जब होता है तो यही कहा जाता है कि हमारे पड़ोस में रोहिंग्या रहते हैं, तो वो पड़ोसी शोर मचाते हैं कि रोहिंग्या रहते हैं, और ये एक भी रोहिंग्या के खिलाफ भारत में कोई एफआईआर। आप बड़े लॉयर हैं, इसलिए मैं आपकी इस बात को कबूल कर रही हूँ, लेकिन बड़ी आश्चर्यजनक बात है, लेकिन सही है। अगर आप खुद लीगल फील्ड से नहीं होते तो मुझे लगता है कि ऐसे ही कह रहे हैं। तो कोई एफआईआर नहीं है। ये सब पूरी दुनिया में, जैसा मैंने कहा कि आप्रवासियों के खिलाफ एक मुहिम चल रही है, अमेरिका से लेकर के भारत तक एक बाकायदा सोची समझी साजिश चल रही है, एक मुहिम चल रही है। ऐसा नहीं है कि उनको खदेड़ना चाहते हैं, भी मैं आपको बताऊं, दुनिया भर की इकोनॉमी आज इन आप्रवासियों के दम पे चल रही है। खदेड़ना नहीं चाहते उनको, ये सिर्फ एक हवा खड़ा करना चाहते हैं और लोगों को ये बताना चाहते हैं कि आपकी जो मुसीबतें हैं वो सरकारों की वजह से नहीं है, आपकी मुसीबतें अडानी और अंबानी की वजह से नहीं है, आपकी मुसीबतें तो उस रोहिंग्या की वजह से जो रिक्शा चला रहे हैं। রোহিঙ্গা কি, কেন, কি তাদের পরিচয়, এ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যাতে আপনার বুঝতে সুবিধা হবে যে রোহিঙ্গারা কি। হ্যাঁ, আজকের দিনে প্রেক্ষিতে ওই ইতিহাসটা হয়তো গুরুত্বপূর্ণ বলে আপনাদের মনে হবে না, কিন্তু আপনারা জানেন যে ইতিহাসের গর্ভে লুকিয়ে থাকে বর্তমান, আর বর্তমানের গর্ভে কিন্তু লুকিয়ে থাকে ভবিষ্যৎ। সুতরাং ইতিহাসে এই অতীতের একটা কিন্তু মূল্যায়ন করতে হয়।
আমাদের এখানে যদি আপনি দেখেন যে অনেক মানুষ আছেন যারা 300-400 বছর ধরে এখানে আছেন, তারা আদপেও বাঙালি ছিলেন না, তারা তো বাঙালি হয়েছেন। তাহলে কেন রোহিঙ্গাদের বাঙালি বলা হবে না? কারণ তাদের ইতিহাস ঘাটলেও তো দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে কিন্তু ওই আরকান প্রদেশের মানুষের সঙ্গে একটা বিরাট মিশ্রণ হয়েছে বাঙালিদের, যার ফলে আজকের যারা মানে রোহিঙ্গা তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলেন। তো যাই হোক, এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা মন্তব্য করবেন, ভালো লাগলে অবশ্যই অপরকে শেয়ার করবেন, হ্যাঁ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এই ধরনের কিছু তথ্য গবেষণা করে আপনাদের সামনে হাজির করতে পারি। কারণ দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। আজ এখানেই শেষ করছি, নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।